হ্যালো ফ্রেন্ডস, তো আমি এসে গেছি আজকে নেক্সট ভিডিও কোয়ান্টাম মেকানিক্স সিরিজের নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। তো আজকে যেটা আমি করব সেটা হচ্ছে ডবল স্লিট এক্সপেরিমেন্ট। ডবল স্লিট এক্সপেরিমেন্ট অর্থাৎ আমি আগের দিন জিপি থমসন আর ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট দিয়ে বুঝিয়েছিলাম যে হাইজেনবার্গ মানে ডি ব্রগলির যে হাইপোথিসিসটা ছিল সেই হাইপোথিসিসটা কতটা সঠিক সেটা আমি ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট আর তোমার জিপি থমসনের এক্সপেরিমেন্ট থেকে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যে হাইপোথিসিসটা সঠিক। তো এবার যেটা প্রবলেমটা বাকি ছিল যে আমরা যখন কম্পটনস এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট আর ব্ল্যাক বডি রেডিয়েশন, এই তিনটে জিনিস যখন তিনটে ফেনোমেনা আমরা যখন ডিসকাস করছি তখন রেডিয়েশনের পার্টিকেল নেচারটাকে ধরে কাজ করছি। আবার যখন ইন্টারফেয়ারেন্স, ডিফ্র্যাকশন বা পোলারাইজেশনের ব্যাপার আসছে তখন আমি রেডিয়েশনের ওয়েভ নেচার ধরে কাজ করছি। তাহলে রেডিয়েশনের একটা তাহলে পার্টিকেল আর ওয়েভ দুটো নেচারই একই সময়ে বর্তমান থাকছে, অর্থাৎ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যাকে বলছে, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যাকে বলছে। তো এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির জন্য যে সমস্যাটা, এই সমস্যাটা রিজলভ করার জন্য ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা করেন। তো এটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের একটা আমি ডেমো ছবি এঁকেছি, যেখানে এস হচ্ছে সোর্স, এখান থেকে লাইট পাস হচ্ছে এ আর বি দুটো স্লিট, আর এখানে সি, এখানে একটা ডায়াফ্রাম আছে যেখানে ইন্টারফারেন্স ফ্রিঞ্জটা পাওয়া যাবে। তো যদি আমি বি ফ্রিঞ্জটাকে বন্ধ করে দিই, বি স্লিটটাকে যদি আমি বন্ধ করে দিই তাহলে আমার ইন্টেন্সিটিটা ঠিক আসবে এই রকম। ওকে, যখন শুধু এ স্লিটটা খোলা থাকছে, যখন আমি এ স্লিটটা বন্ধ করে বি স্লিটটা খোলা রাখবো তখন ইন্টারফারেন্স ফ্রিঞ্জটা আসবে এইরকম। কিন্তু যখন দুটোই খুলে দেব, দুটো স্লিটই খোলা থাকবে, তখন ইন্টারফারেন্স ফ্রিঞ্জটা আসার কথা এইরকম, এইরকম এরকম তখনই আসতে পারে যখন লাইটের পার্টিকেল, যা রেডিয়েশনের, লাইট আমি এখানে ধরছি না, প্রথমেই আনছি না, আমি রেডিয়েশন মনে করছি। আমি রেডিয়েশনটাকে লাইট সোর্স দিয়ে রেডিয়েশন সোর্স ধরে যদি যাই তাহলে রেডিয়েশন সোর্সের পার্টিকেলগুলো যদি ক্লাসিক্যাল পার্টিকেল হয় তাহলে এই দুটোর যোগ করলে ইন্টেন্সিটি এরকম একটা ফর্মে ইন্টারফারেন্স দেবে। কিন্তু যেহেতু এটা ক্লাসিক্যাল পার্টিকেল নয়, কোয়ান্টাম পার্টিকেল, তাই জন্য দুটো স্লিট খোলা থাকতে গেলে ফ্রিঞ্জটা আসে ঠিক এইরকম। ঠিক এইরকম টাইপের একটা ফ্রিঞ্জ আসে, ইন্টারফারেন্স ফ্রিঞ্জ যেটাকে বলছে। তো এই এক্সপেরিমেন্টটা থেকে একটা জিনিস বোঝা গেল কি না, আমরা যখন যেটা বলে আগের একটা ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে এখন দেখছি যে আমি যদি রেডিয়েশনের ওয়েভ নেচার হিসেবে ধরি তাহলে ইন্টারফারেন্সকে আমি সঠিক খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। কিন্তু যদি আমি পার্টিকেল হিসেবে, রেডিয়েশনের পার্টিকেল নেচার দিয়ে আমি একে ডেমনস্ট্রেট করতে যাই, এইবার আমি যেটা বলেছিলাম যে একটা ইলেকট্রন গান থেকে যদি অ্যাট এ টাইম একটা ইলেকট্রন পার্টিকেলকে ফায়ার করা হয় তাহলে সে তোমার দুটো স্লিটের মধ্যে দিয়ে কোনটা স্লিটের মধ্যে দিয়ে যাবে না সেইটা একটা থাকছে যে একটাই কি দুটোর মধ্যে দিয়ে যাচ্ছে, দুটো স্লিটের মধ্যে যদি একটা স্লিট বন্ধ করে দেওয়া হয় তাহলে তো ইন্টারফারেন্স ফ্রিঞ্জই পাওয়া যাচ্ছে না। তার মানে দুটো স্লিটের মধ্যে দিয়ে অ্যাট এ টাইম সেই ইলেকট্রন কণাটা পার্টিকেলটা পাস করছে, অর্থাৎ যে এই পার্টিকেলটা ওপর নিচে মানে নির্ভর করে যে সে কি করবে না না সে একটা ইলেকট্রন দুটো স্লিটের সঙ্গে অ্যাট এ টাইম ইন্টারঅ্যাক্ট করবে, একটা স্লিটের সাথে এই একটা ইলেকট্রন অ্যাট এ টাইম দুটো স্লিটের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। ওই জন্য একটা কথা সেটা বলে রাখি যে ফোটন ইন আ ডবল স্লিট, এইটা সুশান্ত সিং রাজপুত অনেক লিখে গেছিলেন ওনার ইনস্টাগ্রাম বায়োতে যে ফোটন ইন আ ডবল স্লিট। তো এটাই হচ্ছে যে ফোটন বা ইলেকট্রন যে কোনোই কণা হোক না কেন সে অ্যাট এ টাইম তার নেচারই হচ্ছে যে সে অ্যাট এ টাইম দুটো স্লিটের সঙ্গেই ইন্টারফেয়ার করবে, তার জন্য ইন্টারফারেন্স ফ্রিঞ্জ তৈরি হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কথা
তো এরপরে একটা যেটা দরকার পড়ে সেটা হচ্ছে নিড অফ ওয়েভ ফাংশন। তো এখন ওয়েভ ফাংশনের কেন দরকার পড়লো? ওয়েভ ফাংশনের দরকার পড়লো এটাই যে যেই ইয়াংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট করে দেখালেন যে রেডিয়েশনের ওয়েভ আর পার্টিকেল দুটো নেচারই একই অ্যাট এ টাইম দুটো নেচারই সে শো করে, এক্সপ্রেস করছে, ঠিক আছে? তো এখন একটা আমি যদি বলি ইলেকট্রন গান থেকে ইলেকট্রন ফায়ার করার পর অ্যাট আ টাইম সে দুটো স্লিটের সঙ্গে কি করে ইন্টারফেয়ার করছে সেটা অতটা সমস্যার মধ্যে না গিয়ে সোজাসুজি সেটাকে ক্লাসিক্যাল অ্যাপ্রোচ দিয়ে সলভ করাটাই মনে করলেন বিজ্ঞানীরা যে সহজ ব্যাপার হবে। তো ক্লাসিক্যালি এটাকে রেডিয়েশনটাকে ওয়েভ ধরা হলো, আর ওয়েভ দুটো স্লিটের মধ্যে দিয়ে গিয়ে ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন তৈরি করলো। তো এই মতো অবস্থায় সেটা কিভাবে ধরা হলো না অ্যামপ্লিটিউড আর ইন্টেন্সিটি, অর্থাৎ ওয়েভের অ্যামপ্লিটিউডের স্কোয়ার যদি নিই তাহলে আমি ওয়েভটার ইন্টেন্সিটি পাবো। তো মনে করি যদি ওয়েভ ফাংশন এরকম হয়, ওয়েভ ফাংশন অ্যাট এ টাইম ধরো স্লিট সোর্স এস থেকে একটা রেডিয়েশন আমি এমিট করালাম। এবার যখন ওয়ান স্লিট এ আর বি, স্লিট আমি 1 আর 2 ধরছি, স্লিট 1 এর মধ্যে দিয়ে যখন যাবে তখন তার ওয়েভ ফাংশন মনে করছি সাই 1, ওয়েভ ফাংশন মনে করছি সাই 1, ঠিক আছে? ঠিক আছে, সাই 1 রাখলাম। তাহলে এর ইন্টেন্সিটি কত হবে? সাই 1টা হচ্ছে তার অ্যামপ্লিটিউড ওয়েভ ফাংশন যদি হয় তাহলে এটা হবে সাই মড স্কোয়ার। সাই মড স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে না সাই স্টার সাই 1। কেন স্টারটা আনছি না সাই 1টা হচ্ছে একটা কমপ্লেক্স কোয়ান্টিটি। অলওয়েজ দ্য ওয়েভ ফাংশন অফ দ্য রেডিয়েশন ইজ আ কমপ্লেক্স কোয়ান্টিটি। এবার কমপ্লেক্স কোয়ান্টিটির যদি কমপ্লেক্স কনজুগেট নেওয়া হয় তাহলে তার উল্টো সাইনটা আসবে, যদি প্লাস থাকে তার স্টার নেগেটিভ মাইনাস হবে, যদি মাইনাস থাকে প্লাস হবে। তাহলে এই যে তোমার ইমাজিনারি টার্মটা যে আছে কমপ্লেক্স টার্মটা দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে অ্যাবসলিউট যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হবে ইন্টেন্সিটি সাই, যেটা হচ্ছে সাই 1 স্কোয়ার, অর্থাৎ সাই 1 স্টার সাই 1। আর এবার যদি স্লিট 2 এর মধ্যে দিয়ে যায় তার ওয়েভ ফাংশন যদি আমি সাই 2 ধরি তাহলে তার ইন্টেন্সিটি I2 কত হবে? মডিউলাস অফ সাই 2 স্কোয়ার। এটারও মানে তাই দাঁড়াচ্ছে সাই 2 স্টার সাই 2, দুটোই কমপ্লেক্স কোয়ান্টিটি, ঠিক আছে? এইবার আমি সাই 1 এর ভ্যালু আমি মনে করছি সাই 1 এর মডিউলাস আমি ম্যাগনিটিউডটা নিচ্ছি সাই 1 ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা 1, আর আমি সাই 2টা নিচ্ছি সাই 2 ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা 2, আলফা 1 আর আলফা 2। আমি এখানে একটা জিনিস ঠিক করে দিই, আমি মাইনাসটা রাখছি না, আমি পজিটিভই রাখছি ফার্স্ট অফ অল। সো এইবার আমি দেখব রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড কত হবে সেটা হচ্ছে সাই 1 প্লাস সাই 2। আর ক্লাসিক্যালি রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি কত হওয়ার কথা? I ইকুয়াল টু I1 প্লাস I2। এটা ক্লাসিক্যালি হওয়ার কথা, ক্লাসিক্যালি আমি লিখে রাখছি ক্লাসিক্যালি, ঠিক আছে? ক্লাসিক্যালি এত হওয়ার কথা। তো এবার সাই এটা হচ্ছে, তাহলে রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি কত হচ্ছে না সাই মড স্কোয়ার, অর্থাৎ সাই 1 প্লাস সাই 2 তার স্কোয়ার, অর্থাৎ সাই 1 প্লাস সাই 2 ব্র্যাকেট স্টার ইন্টু সাই 1 প্লাস সাই 2। তো এটা লিখবো, তাহলে এটা আসবে কত হবে না সাই 1 স্টার সাই 1 সাই 2 স্টার সাই 2 প্লাস সাই 1 স্টার সাই 2 প্লাস সাই 2 স্টার সাই 1। তাহলে সাই 1 স্টার আর সাই 2 স্টারের ভ্যালু আমরা জানি, তাহলে এটা হয়ে যাবে সাই 1 মড স্কোয়ার প্লাস সাই 2 মড স্কোয়ার প্লাস সাই 1 স্টারের আমরা ভ্যালু জানি না কত হবে ই টু দি পাওয়ার I মাইনাস আলফা 1, আর হচ্ছে প্লাস আলফা 2, আর এটা হচ্ছে প্লাস I আলফা 2, ঠিক আছে?
আর এখানে অবশ্যই ψ1 এখানে অবশ্যই ψ1 ψ2 রয়েছে, ψ1 ψ2 প্লাস ψ1 ψ2 mod e to the power I alpha 1 e to the power minus I alpha 2। ফাইনালি যেটা আসছে এটা তাহলে হচ্ছে I1 প্লাস I2 প্লাস 2 I1 I2 cos alpha 1 minus alpha 2। তাহলে ক্লাসিক্যালি আসছিল I equal to I1 plus I2, কিন্তু কোয়ান্টাম অ্যাপ্রোচ দিয়ে দেখাচ্ছে যে I is not equal to I1 plus I2। এই যে টার্মটা আছে 2I1 I2 cos alpha minus 1 alpha 1 minus alpha 2, এই টার্মটা হচ্ছে ইন্টারফারেন্স টার্ম। আর এই আলফা 1 আর আলফা 2 এর মধ্যেকার ডিফারেন্সটাই ইন্টারফারেন্স ফ্রিঞ্জের প্যাটার্নটাকে ডেসক্রাইব করে, এর উপর ডিপেন্ড করে ইন্টারফারেন্সের প্যাটার্নটা। এবার আমরা আসবো বর্নস ইন্টারপ্রিটেশন অন দ্য ওয়েভ ফাংশন। তো যেই এই ওয়েভ ফাংশনের ব্যাপারটা এলো তখনই এখানে দেখা যাচ্ছে যে শ্রোডিঞ্জারের প্রভাব প্রকাশ পাচ্ছে। তো আমি কোয়ান্টাম মেকানিক্সের যখন শুরুর দিকের ইতিহাসটা যখন বলেছিলাম তখন অনেকেই জানো সেটা, আমি বলেছিলাম সেটা যে কোয়ান্টাম মেকানিক্স দুজন রাস্তায় চলার চেষ্টা করেন, একজন ওয়ার্নার হাইজেনবার্গ আর আরেকজন আরউইন শ্রোডিঞ্জার। এবার ওয়ার্নার হাইজেনবার্গের সঙ্গে বর্ন কাজ করতেন। ওয়ার্নার হাইজেনবার্গ ম্যাট্রিক্স মেথড পদ্ধতিতে অপারেটর ফর্মুলেশনের মাধ্যমে কোয়ান্টাম মেকানিক্সকে নিয়ে গেছেন, আর শ্রোডিঞ্জার ইন্টিগ্রেশন বা ম্যাথমেটিক্যাল টুল ইউজ করে ক্যালকুলাসের মাধ্যমে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইউজ করে কোয়ান্টাম মেকানিক্সকে গঠন করেছেন। তো এই দুটো রাস্তার মধ্যে যখন একটা টানাপোড়েন চলছে তখন ওয়ার্নারের সাথ ছেড়ে দিয়ে যখন শ্রোডিঞ্জারের এই ওয়েভ ফাংশন নিয়ে কাজে আসেন বা ইন্টারপ্রিটেশন দেন তখন ওয়ার্নার হাইজেনবার্গ একটু ডিপ্রেসড হয়ে গেছিলেন। তো যাই হোক, এটা গল্প ছিল। তো বর্ন যে ইন্টারপ্রিটেশনটা দিয়েছিলেন সেটা হলো যে ইলেকট্রনকে বা কোনো একটা পার্টিকেলকে একটা নির্দিষ্ট তোমার এখানে যে নিউক্লিয়াস কোনো একটা ইলেকট্রন ক্লাউডের মধ্যে কোথায় পাওয়া যাবে এটা কোনো সঠিক দিশা পাওয়া যাচ্ছিল না, যে প্রবাবিলিটি কি বলছে, তাই তো। তো এইটাই হচ্ছে যে মেন প্রবলেমটা দাঁড়াচ্ছে যে একটা পার্টিকেল এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, তো কোথায় থাকবে। তো সেইটাই হচ্ছে প্রবাবিলিস্টিক একটা ইন্টারপ্রিটেশন দেন যে px dx, যদি কোনো একটা পার্টিকেল তার ওয়েভ ফাংশন সাই হয় সাই xt, তাহলে mod স্কয়ার dx হবে। আর এই px টাই হচ্ছে প্রবাবিলিটি ফাংশন, যেটা হচ্ছে তো সব সময় এটা 1 হবে। কিন্তু কখন 1 হবে না, তখনই 1 হবে যখন ইন্টিগ্রেশন ψ1 স্টার সাই, আমি 1 লিখছি না, শুধু সাই স্টার সাই লিখছি, dx আমি 1 ডাইমেনশনের ক্ষেত্রে বলছি 1 হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে। আর 3D তে হলে 0 থেকে ইনফিনিটি থাকবে, সাই স্টার সাই হবে আর dr = 1। এটা হচ্ছে নরমালাইজড যখন ওয়েভ ফাংশন হবে তখন probability of finding the particle will be unity। কারণ সাউন্ড ওয়েভ বা ক্লাসিক্যাল ওয়েভের মতো এই যে কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ, এটা ওদের থেকে অনেকটাই আলাদা বা অ্যাবস্ট্রাক্ট যাকে বলছে, সেই জন্য তার ক্ষেত্রে আলাদা নিয়ম। আর যখনই এটা =0 হবে, মানে এটা বোঝাতে চাইছে এরকমই যে m আর n, অর্থাৎ এরকম যদি লিখি যে সাই m আর সাই n, এবার m যখন n এর সমান হবে তখনই এটা নরমালাইজড হবে, আর m যখন নট ইকুয়াল টু n হবে তখন ওটা নরমালাইজড হবে না। তো এই করে শেষ হলো ওয়েভ ফাংশন এলো। ওয়েভ ফাংশন আসার পর এবার সবাই জোর ধরলো যে
পার্টিকেল আর ওয়েভের মধ্যে সম্পর্ক তৈরি করতেই হবে। তখনই জোর যখন খাটানো হলো তখন যে বিষয়টা উঠে এলো সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ আ পার্টিকেল বাই ওয়েভ প্যাকেট। অর্থাৎ একটা পার্টিকেলকে আমি রিপ্রেজেন্ট করব ওয়েভের প্যাকেটের মাধ্যমে। এবার ওয়েভ প্যাকেট কনসেপ্টটা এসছে, আমরা জানি একটা প্যাকেটের মধ্যে আমরা অনেক কিছু জিনিস রাখতে পারি। অর্থাৎ এখানে যদি প্যাকেটের যে কনসেপ্ট সেটাকে ইন্টারপ্রিট করা যায় তাহলে বলবো যে অনেক কটা ওয়েভকে যদি একটা এনভেলপের মধ্যে আনা যায়, তাদেরকে যদি একটা এনভেলপের মধ্যে বদ্ধ করা যায় তাহলে সেটাকে কিছুটা হলেও একটা পার্টিকেলের রূপ দেওয়া যেতে পারে বা সেইভাবে পার্টিকেলকে রিপ্রেজেন্ট করাও যেতে পারে। তো এইটা কিভাবে করা যাচ্ছে আমি সেটাই এবার বলবো। তো ডি ব্রগলিস ওয়েভলেন্থ থেকে আমরা জানতে পেরেছিলাম কি না মোমেন্টাম ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কসের কনস্ট্যান্ট আর ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য রেডিয়েশন। এবার এইচ কে 2 পাই দিয়ে ভাগ করে 1 বাই ল্যামডাকে 2 পাই দিয়ে যদি গুণ করা হয় তাহলে এটা আসবে এইচ কাট কে। কে হচ্ছে এই 2 পাই বাই ল্যামডা, এটাকে যে কে বলছি এই কে হচ্ছে ওয়েভ নাম্বার। আবার ই ইকুয়াল টু হচ্ছে আমরা জানি এইচ নিউ, অর্থাৎ কোনো নিউ ফ্রিকোয়েন্সির রেডিয়েশনের এনার্জি কত হয়, ই ইকুয়াল টু এইচ নিউ। ঠিক আছে, তো আবার এটাকে যদি এইচ বাই 2 পাই করে 2 পাই নিউ করি তাহলে আসবে এইচ কাট ওমেগা। অর্থাৎ এনার্জিকে আমি ফ্রিকোয়েন্সি থেকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে নিয়ে যেতে পারি আর এইচ থেকে আমি এইচ কাটকে নিয়ে যেতে পারি এবং এইচ কাট আর ওমেগার গুণ করলে আমি এনার্জিটাই ফিরে পাবো আবার। তো এই এনার্জি আর মোমেন্টামের আমি নিউ এক্সপ্রেশন আমি জানতে পারলাম, একটা এইচ কাটকে আর এইচ কাট ওমেগা এইটাতে আমি আসবো। এইবার আসছি একটা, মনে করছি একটা ওয়েভ ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স মাইনাস ওমেগা টি। এটা একটা ডিস্টারবেন্স তৈরি করছে ওয়ান ডাইমেনশনালি, কারণ এখানে এক্স রয়েছে। ওয়ান ডাইমেনশনাল ডিস্টারবেন্স তৈরি করছে সাই। সাইটা অবশ্যই আমি এখানে একটু ভালো করে যদি লিখি তাহলে সাইটা হচ্ছে এক্স আর টি এর ফাংশন। সাই এক্স ইকুয়াল টু, আর এ হচ্ছে একটা অ্যামপ্লিটিউড, এ হচ্ছে এই ওয়েভটার ডিস্টারবেন্সটার অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এইবার যেটা আমি করব যে ফেজ ভেলোসিটি বার করব। ফেজ ভেলোসিটি অর্থাৎ ভিপিএইচ কি বলছে, ফেজ ভেলোসিটি বলছে ওমেগা বাই কে। অর্থাৎ এই যে ওমেগা আর কে এর যে কনসেপ্ট দুটো আমি নিয়ে আসলাম, এই ওমেগা অর্থাৎ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে যদি ওয়েভ নাম্বার দিয়ে ডিভাইড করি তাহলে আমি ওই ডিস্টারবেন্সটার ফেজ ভেলোসিটি পাবো, একটা নির্দিষ্ট ফেজ তার ভেলোসিটি পাবো। ঠিক আছে, এটা পেলাম। এইবার আমি যদি এর ইন্টেন্সিটি বার করতে চাই, আর ইন্টেন্সিটি আমি যদি প্রবাবিলিটি বার করতে চাই তাহলে অবশ্যই এটা মড স্কোয়ার হবে। মড স্কোয়ারটা অলওয়েজ এ স্কোয়ারই আসবে, কারণ কমপ্লেক্স কনজুগেটে মাইনাস আইটা প্লাস আই মাইনাস আই ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু এ স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এখানে লোকালাইজেশনের একটা ল্যাক দেখা যাচ্ছে। কেন না, পার্টিকেলটা লোকালাইজড একটা নির্দিষ্ট জায়গায় লোকালাইজড তখনই হবে যখন এ স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। অর্থাৎ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইনসাইড এনি ভলিউম অর এরিয়া উইল বি ইউনিটি, 1 হওয়ার কথা, কিন্তু কনস্ট্যান্ট এ আছে। অর্থাৎ আমাকে অ্যামপ্লিটিউডটা বার করতে অ্যামপ্লিটিউডটা 1 রাখতে হবে, তাহলেই সেটা তোমার প্রবাবিলিটিটা পাওয়া যাবে, লোকালাইজেশনটা পাওয়া যাবে। তো এত সব তো গল্প গেল, তাহলে এবারে কি পড়ছে না কি দরকার পড়ছে, তো ওয়েভ প্যাকেট আমি কি করে করব। তো ওয়েভ প্যাকেটের আমি কনসেপ্ট আনার সময় কি ধরবো, কি মনে করব না, যে ওয়েভের যে অ্যামপ্লিটিউড, যে অ্যামপ্লিটিউডটা আমি বললাম যে লোকালাইজড না নন লোকালাইজড, অ্যামপ্লিটিউডটা আমাকে এমনটাই রাখতে হবে যতটা পার্টিকেলটার কাছাকাছি ধরে। অর্থাৎ পার্টিকেলটার কাছাকাছি সেটা ম্যাক্সিমাম হবে, আর পার্টিকেলটা যখন একদম দূরে সরে যাবে সেটা একদম নেগলিজিবল অ্যামপ্লিটিউড হয়ে যাবে। তো সেই কনসেপ্টটা থেকেই যেটা আসে সেটা আমি এক্ষুনি তোমাদেরকে বোঝাচ্ছি। তো এইটাকে ঠিক এভাবে বলা যায় যে ওয়েভ প্যাকেট ক্যান বি ফর্মড বাই সুপারপোজিং প্লেন ওয়েভস of different wave numbers in such a way that they interfere with each other destructively outside of a given region of the space.
অর্থাৎ কি বলছে না, ওয়েভ প্যাকেট তখনই তৈরি হবে, কিভাবে তৈরি করা যাবে না, তৈরি করতে পারি কিভাবে না, প্লেন ওয়েভ ডিফারেন্ট ওয়েভ নাম্বারের প্লেন ওয়েভস যখন সুপারপোজ করবে, তারা ইন্টারফেয়ার তাদের সাথে করবে ডিস্ট্রাকটিভলি আউটসাইড একটা গিভেন রিজিয়নের বাইরে ডিস্ট্রাকটিভলি ইয়ে করবে, ইন্টারফেয়ার করবে, কিন্তু একটা ওই রিজিয়নটার ভিতরে সে কনস্ট্রাকটিভ একটা ইন্টারফেয়ারেন্স দেবে, কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করবে। আর ইনসাইডে কনস্ট্রাকটিভ, আউটসাইডে ডিস্ট্রাকটিভ করার জন্য সেখানে ওয়েভের অ্যাম্পলিটিউডটা একদম নেগলিজিবল হবে। আর কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্সের জন্য ইনসাইড অফ দ্য গিভেন রিজিয়ন অফ স্পেস সেটা ওয়েভটার অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম হবে। এই কনসেপ্টটা ইউজ করে ওয়েভ প্যাকেটকে বানানো যায়। তো এটা এবার কিভাবে করা গেল সেটা এবার আমি দেখাবো। তো যেটা করব সেটা হচ্ছে, আমি একটা ওয়েভ ফাংশনকে ধরছি, সাই ফাংশন অফ পজিশন আর টাইম, সেটা হচ্ছে 1/√2 পাই ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু +ইনফিনিটি এ, অ্যাম্পলিটিউড হচ্ছে ওয়েভ নাম্বারের ফাংশন, কারণ বললাম কি না, ডিফারেন্ট ওয়েভ নাম্বারের রেডিয়েশন যখন কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে তখনই অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম হবে, সেই জন্য এটা কে এর ফাংশন, ওয়েভ নাম্বারের ফাংশন, e⁻i kx - ωt। আর এটা স্পেস হচ্ছে তোমার ওয়েভ নাম্বার স্পেস, কে স্পেসে আমি এটা লিখলাম, ঠিক আছে। এইবার আমি একে যদি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করাই তাহলে এরকম আসবে, এ কে, অর্থাৎ আমি কে স্পেস থেকে আমি এক্স স্পেসে আনবো, অর্থাৎ ওয়েভ নাম্বারের স্পেস থেকে আমি পজিশন স্পেসে যদি আনি তাহলে সেটা কি হবে, এ কে e⁻ -iωt ইকুয়াল টু 1/√2 পাইটাই থাকছে। কেন √2 পাইটা থাকছে আমি বলছি পরে। ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু +ইনফিনিটি সাই xt e⁻ -ikx dx। এবার দেখো 2 পাইটা কেন আসছে কে থেকে, কারণ x মানে ল্যামডা 2 পাই কে হচ্ছে, তাহলে এখানে যখন dx করা হচ্ছে, ডিকে থেকে এখানে dx আনা হলো, তখন 2 পাই দিয়ে গুণ হয়ে গেল, 2 পাই দিয়ে যদি গুণ করে দিই তাহলে উপরে √2 পাই হচ্ছে, তাহলে উপরে যদি এদিকে √2 পাই থাকে তাহলে √2 পাইটা এদিকে আনলে এটা নিচে চলে আসবে না, আর 2 পাই দিয়ে গুণ করা হচ্ছে বলে এই ডিকেটা 2 পাই ডিকেটা করে তোমার dx টা আনা সম্ভব হচ্ছে। সো এখান থেকে আমি a কে কত পাবো না, অ্যাম্পলিটিউডটা আমি তাহলে পাবো a কে ইকুয়াল টু 1/√2 পাই ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু +ইনফিনিটি সাই ফাংশন অফ পজিশন অ্যান্ড টাইম xt e⁻, এদিকে গেলে প্লাস, তাহলে আমি যদি মাইনাস রাখি -i করি kx - ωt ইন্টু dx। ফাইনালি এটা অ্যাম্পলিটিউডটা পাওয়া গেল। এইবার আমি কি করব না, ওয়েভ নাম্বারটাকে এরকম ইন্টারভালে ফেলবো, সেটা হলো, কেন করছি এরকম না, একটা থাকবে হচ্ছে লিমিট k0 - Δk/2, আর একটা থাকবে k0 + Δk/2, অর্থাৎ k এর ভ্যালু k0 কেন হচ্ছে না, লোকালাইজড, অর্থাৎ k0 ওয়েভ নাম্বারে পার্টিকেলটা লোকালাইজড হবে, তাকে খুঁজে সেখানে পাওয়া যাবে, অর্থাৎ অ্যাম্পলিটিউড ইউনিটি হবে, সেই জন্য k ইকুয়াল টু k0 ধরছি, আর তার রেঞ্জ রাখছি -Δk/2 থেকে +Δk/2। অবশ্যই এটা আমি সাই এখানে এর উপরে অ্যাপ্লাই করব, a k টার উপরে। তাহলে আমরা এবার যেটা করব যে এই লিমিটটা রাখলাম k0 - Δk/2 আর k0 + Δk/2, এই লিমিটটা রাখলাম। এইবার আমি ওমেগার আমি
টেলর সিরিজ এক্সপেনশন করাবো। ওমেগাও কে এর ফাংশন, কে এর উপর ডিপেন্ডেন্ট। তো সেটা কি কত হবে, কে জিরোর অ্যাবাউটে যদি করি তাহলে আসবে ওমেগা অফ কে জিরো প্লাস কে মাইনাস কে জিরো ইন্টু ডি ওমেগা বাই ডিকে at k equal to k0 plus k minus k0 whole square d2 omega dk2 at k equal to k0 এরকম ভাবে চলতে থাকবে। অর্থাৎ যত এখানে অর্ডার স্কোয়ার মানে পাওয়ার বাড়বে 2 3 4 5 তত এখানে অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়েশন বাড়বে at k equal to k0 তে। তো আমি হায়ার অর্ডার নেগলেক্ট করছি কারণ আমি কে জিরোটাকে কে এর খুব ক্লোজ ভ্যালু হিসেবে আমি কনসিডার করার জন্য আমি হায়ার অর্ডারগুলোকে নেগলেক্ট করছি। তো এবার এটাকে আমি লিখবো এইভাবে, psi of xt 1/√2 pi ইন্টিগ্রেশন লিমিট আমি ডেল্টা কে লিখে দিলাম a কে e to the power kx minus omega t dx এক্সপোনেন্ট। তাহলে নেক্সট এইটাকে আমি এভাবে লিখতে পারি, psi xt equal to 1/√2 pi integration delta k a k exponential I into k minus k0 x আইটা আমি এখানে বাইরেই রাখছি, k মাইনাস k0 x প্লাস k0 অর্থাৎ আমি টেলর এক্সপেনশন করার পর লিখছি, ঠিক আছে, k0 x মাইনাস ওমেগা 0 t মাইনাস k মাইনাস k0 ডি ওমেগা ডিকে আর এখানে একটা টি থাকছে কারণ আমি ওমেগাটাকে এক্সপ্যান্ড করেছি, তো টিটা থাকছে এখানে একটা টাইম। সো ফাইনালি এটাকে লেখা যাচ্ছে fx t e I k0x মাইনাস ওমেগা 0 t, যেখানে fx t হচ্ছে এই টার্মটা, আর এখানে এই যে ডি ওমেগা ডিকে, এই ডি ওমেগা ডিকে কে বলা হচ্ছে গ্রুপ ভেলোসিটি vg, ফেজ ভেলোসিটি ওমেগা বাই কে আর ডি ওমেগা বাই ডিকে হচ্ছে গ্রুপ ভেলোসিটি অফ দ্য ওয়েভ। তো এই রিপ্রেজেন্ট করা গেল ওয়েভ প্যাকেট পার্টিকেলকে, যে আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ইন্টেন্সিটিকে রাখি অর্থাৎ প্রবাবিলিটিকে রাখি মডিউলাস অফ সাই স্কোয়ার, আর এদিকে যদি পজিশনকে রাখি এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এই যে ওয়েভগুলো যে কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করছে তাকে যদি একটা এনভেলপ দিয়ে জোড়া হয় তাহলে এটা ওয়েভ প্যাকেট তৈরি করে। এইখানে সেটা ডিস্ট্রাকটিভ আর এইখানে হচ্ছে কনস্ট্রাকটিভ, এই দুটো জায়গায় ডিস্ট্রাকটিভ। এইভাবে ওয়েভ প্যাকেটকে রিপ্রেজেন্ট করা হয়, যার গ্রুপ ভেলোসিটি হচ্ছে ডি ওমেগা বাই ডিকে আর ফেজ ভেলোসিটি হচ্ছে ওমেগা বাই কে। আর এই ওয়েভ প্যাকেট থেকে একটা রেসিপ্রোসিটি রিলেশন ড্র করা যায়, সেটা হচ্ছে আনসার্টেনটি ইন পজিশন আর আনসার্টেনটি ইন অফ ওয়েভ নাম্বার যদি গুণ করা হয় তাহলে সেটা গ্রেটার দেন ইকুয়াল টু 1 হয়। অর্থাৎ যদি ওয়েভ নাম্বারের আনসার্টেনটি কম হয় তাহলে পজিশন বেশি হবে, আর যদি আনসার্টেনটি অফ পজিশন কম হয় তাহলে আনসার্টেনটি অফ ওয়েভ নাম্বার বেশি হবে। এটাই হচ্ছে রেসিপ্রোসিটি থিওরেম, যেখান থেকে হাইজেনবার্গ তার আনসার্টেনটি প্রিন্সিপাল দিতে আরো খুব সুবিধা হয়, যে দুদিকেই যদি এবার এইচ কাট দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে এইচ কাট ডেল্টা কে গ্রেটার দেন ইকুয়াল টু এইচ কাট, অর্থাৎ এটা হয়ে গেল ডেল্টা এক্স ডেল্টা পি এক্স
গ্রেটার দেন ইকুয়াল টু এইচ কাট। তো এইভাবে হাইজেনবার্গের আনসার্টেন প্রিন্সিপালটা উনি নিয়ে আসেন। তো নেক্সট দিন আমি বাকিটা কন্টিনিউ করব নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওতে এই অবধি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করবেন ভিডিওগুলো, আর জানাবেন কেমন লাগলো কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।